আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। সাহস নেই বলে মোদি ট্রাম্পের সামনে নতজানু, বললেন কেজরিওয়াল। জেনজির বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব। ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে কি বড় ধরনের যুদ্ধ আসন্ন? আসুন জেনে নেওয়া যাক। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলি বিমানবন্দর। যুক্তরাজ্যে মাহমুদ আব্বাস কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক। মোদির আমলেই সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি হচ্ছে বিদেশে। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। বিক্ষোভে উত্তাল নেপাল, বিক্ষুব্ধ জনতার ঢুকে পড়েছে পার্লামেন্টে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ সামাল দিতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে, তবে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর আগে বেশ কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে, কিন্তু আন্দোলনকারীরা তাতে দমে যায়নি। ক্রমে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার। স্থানীয় সময় 9টার দিকে আন্দোলনকারীরা কাঠমান্ডুর মৈতিগড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ বিভিন্ন সড়কে। কয়েক সপ্তাহ ধরে এই তরুণরা অনলাইনে নেপো কিট ও নেপো বেবিসে হ্যাশট্যাগ ব্যবহার করে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। সে আন্দোলনে এবার রাস্তায় নেমে এসেছে তারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে যখন সরকার নিবন্ধনহীন 26টি রাজনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে আন্দোলনকারীরা। ক্ষুব্ধ তরুণ প্রজন্ম তখন অনলাইনে আন্দোলনকে সড়কে নিয়ে আসার ডাক দিয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হামি নেপাল নামের একটি সংগঠন অনুমতি নিয়ে একদিনের সমাবেশের আয়োজন করে এবং সংগঠনের চেয়ারম্যান সুধন গুরুন জানান, সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু রাজধানী নয়, দেশ জুড়ে এরকমের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেভাগে বিক্ষোভের রুট ও নিরাপত্তা নির্দেশনা শেয়ার করছিল। এমনকি শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে আন্দোলন আরও প্রতীকী রূপ পায়। বিক্ষোভ চলাকালীন সহিংসতা বাড়তে থাকলে কাঠমান্ডু জেলা প্রশাসন দ্রুত কয়েকটি এলাকায় কারফিউ জারি করে। প্রথমে বানেশ্বরের কিছু অঞ্চলকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতির বাসভবন এবং শীতল নিবাস, উপরাষ্ট্রপতির বাসভবন, লেইনচর ও প্রধানমন্ত্রীর বাসভবন, বালুটার ও এর আশেপাশের এলাকাতে কারফিউ জারি করা হয়েছে। সাহস নেই বলে নতজানু মোদি ট্রাম্পের কাছে, বললেন অরবিন্দ কেজরিওয়াল। ভারত মার্কিন শুল্ক যুদ্ধ নিয়ে ভারত জুড়ে বিতর্ক এখন তুঙ্গে। ওয়াশিংটন ভারতের পণ্যে 50% শুল্ক বসানোর পর ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, সাহস থাকলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর 75% শুল্ক আরোপ করুন। তুলা চাষিদের ক্ষতির অভিযোগ, কেজরিওয়ালের দাবি, আমেরিকা থেকে আগত তুলার উপর 11% শুল্ক তুলে নেওয়ায় ভারতের তুলা চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে। এতে গুজরাটের তুলা চাষিরা বাজারে কুইন্টাল প্রতি 900 টাকারও কম পাবেন, অথচ মার্কিন চাষিরা লাভবান হবেন। তিনি অভিযোগ করেন, মোদী সরকারের এই সিদ্ধান্ত ভারতের কৃষকদের আত্মহত্যার দিকেই ঠেলে দিচ্ছে। মার্কিন শুল্কে হীরা ব্যবসার ক্ষতি, কেজরিওয়াল আরও বলেন, মার্কিন শুল্কের কারণে ভারতের হীরা ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। এই সময় তিনি মোদী সরকারকে আক্রমণ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে কেন্দ্র সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা তুলার উপর যদি 100% শুল্ক আরোপ করা হয়, তবে আমেরিকাও ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ট্রাম্পকে কাপুরুষ বলেছেন কেজরিওয়াল। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আক্রমণ করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, ট্রাম্প একজন ভীরু কাপুরুষ, তার বিশ্বের সব দেশের সঙ্গে নতজানু হওয়া উচিত। জেনজির বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। এর জেরে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি রয়েছে। কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সোমবার জেনজি প্রজন্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি রয়েছে জেলা প্রশাসন। সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার যুদ্ধ আসন্ন, ভূ রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্রতর হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে
উপকূলবর্তী 4টি প্রদেশ ও একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্রাদিনো লোপেস এক ভিডিও বার্তায় বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জুলিয়া ফালকন ও নুয়েভা এসপার্তা ও শুক্র এবং ডেল্টা আমকুরো অঞ্চলগুলোতে। প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান, তিনি একটি বাংকার থেকে এই নির্দেশ কার্যকরের তদারকি করছেন। ভিডিওতে তিনি বলেন, আমাদের সেনারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশের আকাশসীমা, উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কোনো ফাঁক রাখা যাবে না। এদিকে আগস্টে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত 3টি যুদ্ধজাহাজ 4000 সেনা মোতায়েন করেছে। ওয়াশিংটনের দাবি, অভিযান ছিল মাদক চক্র মোকাবেলার অংশ। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি নৌকায় হামলা চালালে অন্তত 11 জন নিহত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের জন্য তারা চেষ্টা করছিল। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা অন্তত 2টি যুদ্ধবিমান পাঠায় আন্তর্জাতিক জলসীমায়, যেগুলো একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি অবস্থান নিচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কারাকাসে তথ্য নিষিদ্ধ করেনি। এদিকে ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব। ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলের 2টি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের প্রেস টিভি। সাদা প্রদেশে হামলাটি চালানো হয়েছে। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেন কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকে বেড়েছে সৌদি হামলার পরিধি। সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় 2015 সালে মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্যই ছিল ইয়েমেনের রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ বিচূর্ণ করা এবং আব্দের রাব্বি মনসুর হাদি সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটিতে এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি। এদিকে ইয়েমেন ও ইসরায়েলের যুদ্ধ কি তবে আসন্ন? ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি ইয়েমেনের হুতি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রী নিহত হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। 2023 সালে অক্টোবরে শুরু হয় ইয়েমেন ইসরায়েল সংঘাত প্রায় 2 বছর ধরে চলছে। তবে এবারের পাল্টা প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত। হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গভীরে হামলা করছে। এই সংঘাতের প্রেক্ষাপট গাজাকে কেন্দ্র করে। ইয়েমেন বারবার বলছে তারা গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটবে না। হুতি ঘনিষ্ঠ রাজনীতিবিদ আব্দুল রাজে বলেন, ইয়েমেন এখন নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ক্লাস্টার টাইপের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র সমুদ্রপথে অভিযান। তিনি সতর্ক করেছেন, আগামী দিনগুলোতে বড় ধরনের বিস্ময়কর হামলা হতে পারে। এই হামলা ইসরায়েলের ভেতরে বা রেড সি এলাকায় ঘটবে। ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায় পিছিয়ে নেই। সম্প্রতি ইয়েমেন থেকে পাঠানো ড্রোন ইসরায়েলের নেগেভ অঞ্চলের রামর বিমানবন্দরে বিস্ফোরিত হয়ে যাত্রী টার্মিনাল ক্ষয়ক্ষতি ঘটেছে। সাধারণত এ ধরনের ড্রোন ইসরায়েলের আকার প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, কিন্তু এবার আঘাত হানা সম্ভব হয়েছে। তবে আঞ্চলিক গবেষকদের একাংশ মনে করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা সীমিত। বিশ্লেষক কামাল জাইগুন মনে করেন, হুতিদের পাল্টা আক্রমণ হবে, তবে তা সীমিত পর্যায়ে থাকবে, কারণ ইয়েমেনে বড় ধরনের সংঘাত জড়িয়ে পড়তে চাইবে না, যাতে ইসরায়েল আন্তর্জাতিক মহলে নতুন জোট গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন হামাসের সঙ্গে আলোচনা করতে চাইছে। একই সঙ্গে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সম্ভাব্য জোট নিয়ে উদ্বিগ্ন। ফলে ওয়াশিংটনের দৃষ্টি মধ্যপ্রাচ্য থেকে এখন ইউরেশিয়ার দিকে সরে যাচ্ছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই 3 দেশ বেপরোয়া কৌশল অনুসরণ করেছে। সতর্ক করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে। গার্ডিয়ানের লেখা নিবন্ধে আরাগচি আরও বলেন, E3 এমন একটি প্রক্রিয়া শুরু করেছে যা ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাতে পারে, তবে এর কোনো আইনি ভিত্তি নেই এবং এটি ব্যর্থ হবে। ইরানের বিরুদ্ধে 2015 সালে পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য 30 দিনের প্রক্রিয়া চালু করেছে। তবে আরাগচির বক্তব্য, চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। ইউরোপ বরং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যে মাহমুদ আব্বাস, কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। 3 দিনের সরকারি সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাজ্যে পৌঁছেছেন। এই সফরে তিনি গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী শান্তি স্থাপন, পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন রোধ করা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। ওয়াফা নিউজ বলছে, মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠকে গাজায় চলমান সহিংসতা বন্ধ, ফিলিস্তিনিদের পুনর্গঠন ও পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন, একতরফা কর্মকাণ্ড যেমন উপনিবেশ সম্প্রসারণ, কলোনিস্টদের সন্ত্রাস ও সংযুক্তকরণের মতো কর্মকাণ্ড বন্ধ করার উপায় নিয়েও আলোচনা করবেন। এছাড়া দুই নেতা আরও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার উপায়, 2 রাষ্ট্রের সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন, যেখানে যুক্তরাজ্য সহ বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। 3 দিনের সফরের সময় মাহমুদ আব্বাস
আব্বাস অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এতে 147 দেশের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সংখ্যা আরও বাড়বে। গাজা যুদ্ধে 2023 সালে অক্টোবর থেকে প্রায় 64,000-এর বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে মোদির আমলে গরুর মাংস রপ্তানিতে রেকর্ড। ক্ষমতার বাইরে থাকাকালীন নরেন্দ্র মোদী ভারতের ক্রমবর্ধমান গরুর মাংস রপ্তানির জন্য কংগ্রেস দলের সমালোচনায় সরব ছিলেন। তিনি কংগ্রেস সরকারের সময় গরুর মাংস রপ্তানিকে পিঙ্ক রেভলিউশন বলে ব্যঙ্গ করছিলেন এবং দাবি করেছিলেন ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠকে খুশি করতে কংগ্রেস সরকার এই খাতকে উৎসাহিত করছে। কিন্তু বাস্তবে মোদীর শাসনামলে গরু ও মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। এই খাতে ভারতের বৈদেশিক মুদ্রা আয় এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুসলিম মিরর নামে একটি ভারতীয় অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারত প্রতি বছর প্রায় 15,30,000 টন গরু মহিষের মাংস রপ্তানি করে। এর থেকে আয় পায় প্রায় 430 কোটি মার্কিন ডলার। বৈশ্বিক মাংস বাজারে ভারতের অবস্থান দৃঢ় হচ্ছে। বিশ্বের বৃহত্তম মাংস রপ্তানিকারক ব্রাজিলের পর ভারতের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। গরুর মাংস রপ্তানিতে ভারতের পর অবস্থান করছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এই পরিসংখ্যান প্রকাশ করে যে মাংস রপ্তানি এখন ভারতের জন্য বড় একটি অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। ভারতের রাজ্য পর্যায়ে গরু জবাইয়ের জন্য বিভিন্ন বিধিনিষেধ থাকলেও দেশের অভ্যন্তরীণ কোনো একক জাতীয় আইন নেই। ব্যবসায়ীরা তুলনামূলকভাবে শিথিল বিধি থাকা রাজ্য থেকে গরু পাচার করে রপ্তানি চালাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে আর্থিক বাস্তবতায় এখন এই খাত প্রসারের জন্য বেশি কার্যকর ভূমিকা রাখছে। ভারতে মহিষের সংখ্যা 11,50,00,000, গরুর সংখ্যা 7,90,00,000-এর বেশি। দুধ উৎপাদনের পর গরু মহিষের মাংস চামড়া শিল্পের ব্যবহার করা হয়, যা বৈদেশিক রপ্তানির পাশাপাশি দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে।